আমি জানি না যে নতুন নতুন পুরনো কোন ঘটনার পর মাঝে মাঝে মুখ্যমন্ত্রী বোধোদয় হয়। আমি শতরূপের কাছে আসার আগে বলি, এই মুহূর্তে কিছুক্ষণ আগে শতরূপ মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছিলেন। তার বক্তব্য হচ্ছে, দেখিয়ে দিই একবার সবাইকে, খোদ পুলিশ মন্ত্রীর কাঠগড়ায় নাকি পুলিশের বিরুদ্ধে চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। বোধোদয় নাকি ওই শাক দিয়ে মাছ ঢাকা, কয়লা বালি চুরির অভিযোগ করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে চুরি হচ্ছে কয়লা বালি। দপ্তরের মন্ত্রীর কথা শুনছে নাকি পুলিশ, মানে আমি বুঝতে পারছি না, মানে নিজের দপ্তরের বিরুদ্ধে প্রশ্ন করছেন নাকি কার উদ্দেশ্যে বলছেন। তার সঙ্গে সিআইএসএফ এর উপর দায় চাপালেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে সিআইডিও ভালো কাজ করছে না, সিআইডির কাজেও নাকি অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। একবার শুনিয়ে নেবো কি বললেন কিছুক্ষণ আগে, 1 ঘন্টাকে প্রেস কনফারেন্স করেছেন। আমি একটা কথা বলি রাজীব, কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে, কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, কেন বসে আছে? ওয়াই? সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। শতরূপ, মুখ্যমন্ত্রী কিন্তু অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি একদম কড়া ভূমিকা নিয়েছেন, যার কোনো রকম কিছু অন্যায় তিনি টলারেট করবেন না। জমি কি করে বেহাত হয়ে যাচ্ছে, ল্যান্ড নিয়ে পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে সবকিছু নিয়ে তিনি অত্যন্ত কড়া বার্তা দিচ্ছেন, যে এগুলো তিনি টলারেট করবেন না। একটু বেশি দেরি হয়ে গেল বোধোদয় হতে, নাকি আদেও এটা কোনো বার্তা রয়েছে? একটা কথা বলছি, আমি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বিরোধী, আমি ওনার বিরোধী হলেও রাজনৈতিক একজন নেত্রী হিসেবে ওনাকে আমি চিরকাল সম্মান করেছি, ওনার লড়াইকে, বা বিরোধী নেত্রী হিসেবে ওনার যে মানে একটা জেদকে বা যাই হোক। কিন্তু মানে আমার খুব খারাপ লাগছে এই কথাটা ব্যবহার করতে, যে উনি ক্রমশ একটা ভাঁড়ের পর্যায়ে নিজেকে নামিয়ে আনছেন। কেন এক রাজনীতি না বারবার করতে ওটা লোক হাসানো হয়ে যায়। ওনার এই যে স্ট্র্যাটেজিটা, যে যখনই দেওয়ালে পিঠ থেকে যাবে আমি দেখিয়ে দেবো ভাই গোটা দুনিয়া বিশ্ব সংসার খারাপ, খালি আমি ভালো। মানে সবাই বুঝে গেছে গভর্নমেন্টটা চোর। এবার যে কথাগুলো বিরোধীদের বলার কথা সরকারের বিরুদ্ধে, উনি নিজে মুখ্যমন্ত্রী হিসেবে সেই কথাগুলো আরও জোরে চিৎকার করে বলে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন, যাতে কালকে চায়ের দোকানে আলোচনা হয় যে না পুলিশগুলো চোর, নেতাগুলো সব ছেঁচড়া, কিন্তু আমাদের দিদি খুব ভালো। এইটা করে কিন্তু উনি অনেক বছর সফল হয়েছেন, কিন্তু এক জিনিস, এক স্ট্র্যাটেজি তো বারবার করে রিপিট করা যায় না। এখন ক্রমশ এটা একটা ভাড়ামির পর্যায়ে চলে যাচ্ছে। আজকে যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, কেন উনি যে কথাগুলো বলছেন যে ঠিকই তো, পুলিশের সাহায্য ছাড়া কারোর ক্ষমতা আছে নাকি এত টাকা চুরি করার, কিন্তু পুলিশ সাহায্য করছে এটা যেরকম অপরাধ, তেমন পুলিশের সাহায্য নিচ্ছেটা কে? চাকরি চুরিতে যদি পুলিশ সাহায্য করে, সাহায্য তো নিচ্ছে পার্থ চট্টোপাধ্যায় চাকরি চুরি করতে। কয়লা চুরিতে পুলিশ সাহায্য করছে, কিন্তু কয়লা চুরি করছে তো আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি। গরু চুরিতে পুলিশ সাহায্য করছে, কিন্তু গরুটা তো চুরি করছে অনুব্রত মণ্ডল। সুতরাং যে সাহায্য করছে সে একা দোষী, আর যারা সাহায্যটা নিচ্ছে 90% কমিশন যারা খাচ্ছে তারা ধোয়া তুলসী পাতা, এ তো হতে পারে না। আজকে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে স্বর্ণালী, দেখো ওই এলাকাতে আমি তো 3বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছি, 3বারই হেরে গেছি, এবং আমি দিনকে দিন রাতকে রাত বললেও যখন তৃণমূলের কাছে কোনো উত্তর থাকে না, তখন আমাকে বলে যে ও কসবায় হ্যাট্রিক করেছে, এই করেছে, হেরে গেছে। আমি বলছি যে দেখো, আমি কখনো হেরে গিয়ে কোনো অজুহাত দিইনি, আমি বা আমার পার্টি কোনো অজুহাত দেয়নি, কিন্তু সত্যি ওখানে কি পরিস্থিতিতে ভোট, এবং খালি ভোটের দিন, ভোটের 1 মাস আগের প্রস্তুতি নয়, কীরকমভাবে ওখানে প্রেক্ষাপট নির্মাণ করা হয়েছে ভোটের বছরের পর বছর ধরে। আজকে কিন্তু একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে গোটা পশ্চিমবাংলা যা জানছেন, আমি বলছি সিকিভাগ জানছেন। যে বিষয়গুলোকে আমি তোমায় বলি, 2022 সালের 23শে জুলাই আমরা পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার বাড়িতে টাকার পাহাড় দেখেছিলাম। তো তোমার মনে থাকবে, তোমরা রিপাবলিকেও খুব ভালো করে কভার করেছিলে, তখন তোমাদের চ্যানেলটা সবে কয়েকদিন হলো শুরু হয়েছিল। এই টাকার পাহাড় কিন্তু আমি পশ্চিমবাংলার মিডিয়াকে দেখিয়েছিলাম 2021 সালে একটা ভিডিওতে, ভোটের প্রচারের সময়। ধর্মেন্দ্র সিং বলে জাভেদ খানের ডান হাত একজন প্রমোটার, যে গোটা তপসিয়া অঞ্চলের পুকুর ভরাট করে, তপসিয়াতে এই তুমি দেখবে ওখানে মসজিদ আছে, টালিখোলা মসজিদ। এলাকাটার নাম টালিখোলা কেন? সমস্ত বাড়িগুলো ছিল টালির বাড়ি,
আজকে সেই জায়গায় একটা সিঙ্গেল বাড়ি তুমি দেখাতে পারবে না যে বাড়িটা কিনা লিগাল, একটা বাড়ি দেখাতে পারবে না। 10টা লিগাল বাড়ির মধ্যে একটা ইলিগাল নয়, 10টা ইলিগালের মধ্যে একটা লিগাল বাড়ি কোনোভাবে দাঁড়িয়ে আছে, কালকে সকাল থেকে ওখানে ইলিগাল বিল্ডিং হওয়া শুরু করবে। এই ধর্মেন্দ্র সিং জাভেদ খানের পার্টি অফিসে এই টেবিল রাখা আছে, ইলেকশনে আমরা লড়াই করছি, এরকমভাবে টাকার পাহাড়, মানে দেখা যাচ্ছে না, লোক ঢেকে গেছে টাকার পাহাড়ে। ওদের অফিস থেকে একজন ভিডিও করে আমায় পাঠিয়েছিল, মিডিয়াতে সেটা প্রকাশ করেছিলাম, সেটাকে নিয়ে ইলেকশন কমিশনে চিঠি দিই, সেটাকে নিয়ে আমরা বাকি সমস্ত এজেন্সিতে চিঠি দিই। সেই সময় তোমাকে বলছি আজকে পর্যন্ত একটা কোনো মানে কাউকে গ্রেপ্তার ছেড়ে দাও, ইলেকশন কমিশন কি কোনো এজেন্সি ইভেন ইডি থেকে শুরু করে কেউ ডেকে জিজ্ঞেস পর্যন্ত করলো না টাকাটা কোথা, কারণ ওই টাকা কিন্তু ভোটে ব্যবহার হয়েছে। খালি আমার বিরুদ্ধে ব্যবহার হয়েছে তা নয়, যিনি বিজেপি প্রার্থী ছিলেন ডক্টর ইন্দ্রনীল খান তার বিরুদ্ধে ব্যবহার হয়েছে, সাধারণভাবে ওটা ভোট করতে গিয়ে এরকমভাবে এই বেআইনি টাকার। এবং আর যে অভিযোগ করছেন ওনারা যে বাইরে থেকে ভোটার আসে, আমি তোমাকে আমি দাঁড়িয়ে চিনতে পারি না আমরা যে আগের জনকে পেছনের জনকে ভোট দিয়ে চলে যায়। আমি তোমাকে ওটা তো বলছি। পরের কথা ভোটার লিস্ট দেখো, এই যে গুলশান কলোনি নিয়ে কথা হচ্ছে, যারা ওখানে গেছে তারা জানবেন গুলশান কলোনি বেসিক্যালি মাটিনপাড়া অঞ্চলে, ওই যেখানে তৃণমূল ভবনটা তার পেছনের একটা এলাকা, ওই ভিআইপি বাজার দিয়ে ঢুকতে হয়। এবার ওটা 3টে বুথ নিয়ে গুলশান কলোনি ছিল। আমি যখন প্রথম গুলশান কলোনি দেখি তখন ওটা 3টে বুথ ছিল, এখন সেটা বাড়তে প্রায় 6টা বুথ পার করে এখন জায়গাটা বাড়ছে ক্রমশ। এই গুলশান কলোনিতে আমি তোমায় বলছি স্বর্ণালী, একজন মানুষের 5 রকমভাবে নাম, 5টা পার্টি, যে 5টা কি 6টা বুথ আছে ওখানে এক মানুষের। এবার আমরা দিস্তে কাগজ এবার তপসিয়ায় থাকেন, তার নাম গুলশান কলোনির 5টা, তপসিয়াতে যা আছে গুলশান কলোনির 5টা বুথে 5 রকমভাবে তার নামটা তোলা, কখনো মিডল নেমটা আগে দিয়ে সার নেমটা পরে দিয়ে, কি নানা রকম, কখনো একই রকমভাবে একভাবে, ছবি এক, সব এক। এবার আমরা দিস্তে কাগজ স্বর্ণালী, প্রত্যেক বছর ভোটার লিস্ট সংশোধন হয়, আমরা দিস্তে কাগজ ইলেকশন কমিশনে জমা দিয়েছি, আজকে পর্যন্ত একটা নাম যে কোনো কারণে হোক না কেন ডিলিট হয়নি। যে অভিযোগটা আজকে ওখানকার লোকেরা করছেন একদম সঠিক অভিযোগ। এই কথা বলতে গিয়ে আমাদের বিরুদ্ধে, দেখো আমি কমিউনিস্ট পার্টি করি, জীবনে কোনো দিন আর যাই করি না কেন কখনো সাম্প্রদায়িক রাজনীতি কি কোনো সম্প্রদায়কে অপমান করার রাজনীতি আমরা করিনি, বরং আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ন্যায্য দাবি দেওয়ার পক্ষে দাঁড়িয়েছি বলে অনেক সময় আমাদেরকে আক্রান্ত হতে হয়েছে সংখ্যালঘু তোষণকারী বলে। আমরা যখন ওই অভিযোগ করেছি বারবার করে যে ভারতের কোনো আইন এটা আপনাকে পারমিট করে না আপনি বোরখায় হোক কি ঘোমটায় হোক মুখ থেকে ভোট দিতে যাবেন, এটা এর সঙ্গে ধর্ম সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। একজন মহিলা তিনি ঘোমটা দিতে পারেন মাথায়, কিন্তু তিনি যদি ভোটার আই কার্ডের জন্য ছবি তুলে থাকেন ক্যামেরার সামনে, তার মানে তিনি অসূর্যস্পর্শা নন, তিনি ক্যামেরাকে ফেস করে ছবি তুলেছেন। তেমন হিজাবে হোক কি যাতেই হোক না কেন, তিনি এটা আপনার একদম গণতান্ত্রিক অধিকার। যখন কর্ণাটকে হিজাব ব্যান করার জন্য বিজেপি বলছেন যে পুরুষরা বোরখা পরে আসছে ভোট দিতে, দেখো এগুলো তো আমি ফেস করেছি, তারা মহিলাই নয়, আমি তো এগুলোর মধ্যে দিয়ে গেছি, ফেস করেছি। আমি তোমাকে একদম আমার ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা বলছি। না আমি জানি শতরূপ যখন এই কথাগুলো বলছেন হয়তো অনেকেই বলবেন যে আচ্ছা ও তো 3বার কসবা থেকে দাঁড়িয়ে 3বার হেরেছে, এখন এই যুক্তিগুলো দাঁড় করাচ্ছে, কিন্তু এখন এটা শতরূপ নন, এখানকার সাধারণ মানুষ এখন একই কথাগুলো বলছে। জাস্ট তোমায় বলি, খুব সেনসিটিভ বিষয় তো, আমি জাস্ট কথাটা আমার শেষ করে নিই। তেমনই একজন মহিলা, দেখো কর্ণাটকে যখন হিজাব ব্যান করার কথা কেউ বলেছে, আমরা বলেছি যে কর্ণাটকে যে মহিলা নিজে হিজাব পড়তে চান সেটা তার অধিকার, ইরানে যে মহিলা মাসা আমিনি হিজাব পুড়িয়ে দিয়েছেন সেটাও তার অধিকার। আমরা উভয় ক্ষেত্রেই সেই মহিলার ইন্ডিভিজুয়াল চয়েসের পক্ষে কমিউনিস্ট পার্টি হিসেবে। কিন্তু আপনি যদি হিজাব সরিয়ে ছবি তুলে ভোটার লিস্ট মানে ভোটার আই কার্ড বানিয়ে থাকেন, এটা কোনো যুক্তি হতে পারে না যে আমি পোলিং বুথে ঢুকবো, আমার মুখ কেউ দেখবে না, আমি গিয়ে বলবো আমার অমুক নাম, আমাকে ভোট দিতে হবে, এটা হয় না কখনো। এবং আমরা বারবার করে ইলেকশন কমিশনের কাছে দাবি করেছি, যাই হোক একটা যেহেতু এলাকা প্রচুর মহিলা এরকম আছেন যারা কিনা মুখ ঢেকে রাখেন, ওখানে মহিলা পোলিং পার্সোনাল দেওয়া হোক, তারা হচ্ছে আইডেন্টিটিকে ভেরিফাই করে ভোট দিতে দেওয়া হোক। আমাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক প্রচার হয়েছে, এই কথাটা বলেছি বলে আক্রমণ করা হয়েছে, সব কিছু হয়েছে, এবং লাইন দিয়ে কাতারে যিনি বলছেন একদম ঠিক কথা বলেছেন, মুখ ঢেকে ছেলেরা পর্যন্ত গিয়ে ওখানে মুখ ঢেকে মহিলা সেজে ভোট দিয়ে কাতারে তুমি গোটা ভারতে কোথাও দেখাতে পারবে না এক একটা বুথে 95%, 97%, 98% ভোট পড়ছে, কোথায় না বিধানসভা ভোটে। তুমি ভারতবর্ষে কোথাও দেখাতে পারবে না এই কসবার একটা ওয়ার্ড, আগে 66 নম্বর ওয়ার্ড ছিল, এখন 108 নম্বর ওয়ার্ডের একটা অংশ ছিল। এবং আমার এই পুকুর ভরাট নিয়ে আমার লাস্ট কথা, এখানে যে হায়দারকে নিয়ে বলছে না, হায়দারকে তো আমরা চিনি অনেকদিন ধরে, সুশান্ত ঘোষের খুব কাছের লোক, কিন্তু একে কেউ চেনে না, মেয়র বা কেউ চেনেন না, একজনকে চেনেন না কেউ। এরা বিপদে বলে নিজের বাপকেও চিনবে না, সেটা আরে পুলিশ মন্ত্রী পুলিশকে চিনতে পারছে না, দেখতে পাচ্ছ, সেটা আর কি বলবে তুমি। কিন্তু আমি তোমায় বলছি স্বর্ণালী, জোকস অ্যাপার্ট, হায়দারকে তো চিনি, ও 66 নম্বর ওয়ার্ডে তপসিয়ার ছেলে, ওখানে কাজ করতো। সুশান্ত ঘোষ 2021 সালের এন্ডে কি 22 সালের জানুয়ারিতে ইনফ্যাক্ট 108 নম্বরে কাউন্সিলর হয়ে গেলেন, তারপরে হায়দার 108 নম্বর ওয়ার্ডে কাজ করা শুরু করলো। ওই 108 নম্বর ওয়ার্ডে মাটিনপাড়া থেকে শুরু করে, আমি তোমাকে একটা ছবি দেখাই, আমি কাগজের নাম করছি না, 2019 সালে আমাদের একটা অত্যন্ত বড় একটা খবরের কাগজে ছবি বেরিয়েছিল ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের, আমি তোমায় দেখাচ্ছি ছবিটা, যে 2016 সালে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডটা কেমন ছিল ওপরে, এই নিচে,
আর ওপরে এখন 2021 সালের খবরটা বেরিয়েছে, 2019 সালের খবরটা বেরিয়েছিল। না, আমরা 3 কিছুক্ষণ বছর আগে পরে দেখালাম, স্যাটেলাইট ছবি স্যাটেলাইট দেখালাম। ইমেজটা কি? আমি 3 আসছি। বছর আগে যেটা জল ছিল, স্যাটেলাইট ইমেজে নীল দেখাচ্ছিল, 3 বছর পরে সেখানে মানে ওই আমি বাড়ি দেখলে বলছিলাম মনে হবে যে যেন প্রাচীন মিশর সভ্যতা ওটা। কাল ছিল ডালখালি, আজ ফুলে এবার- যায় এবার পড়ে, এইগুলো বল কি দেখি হায়দার তুই মালি করেছে? হয় সে কেমন করে। এইটা এই- কোনো হায়দার না, কেউ না, এটা করেছে জাভেদ খান। এবং তোমাদের এটা মনে রাখবে স্বর্ণালী, জাভেদ খান 95 সাল থেকে কাউন্সিলর, বামফ্রন্ট সরকারের সময় থেকে কাউন্সিলর, রুদ্রনী যদি বলছেন যে এবং জাভেদ খানও বামফ্রন্ট ঢুকতে পারছেন না, মানে আমি জানি না যে আরো কত বড় নেক্সাস চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।